ব্লিচের 115 নম্বর এপিসোডের শুরুতেই রুকিয়া ইচিকোকে অনেক বেশি মারে। তার এই কাজে রেঞ্জি তাকে সাহায্য করে। আসলে ইচিকো যে আছে সে এরেঙ্কারদের হাতে হারার পর অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছে। তার কাছে এমনটা মনে হচ্ছে সে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য পর্যাপ্ত শক্তিশালী না। রুকিয়া ইচিকোকে মারতে মারতে এক পর্যায়ে তার সোলটিপার ফর্মটাকে বের করে আনে। বাকিরা তো এটা দেখতে পায় না, তো ওরা ভাবে যে ইচিকো জ্ঞান হারিয়েছে। কেউ তো ভাবতে শুরু করে যে না, ইচিকো সত্যি মারা গেছে। বেচারা ইচিকো অলরেডি সে ইনজিওর, তার মধ্যে তাকে আবার পেটানো হচ্ছে। পরে আবার সে ইচিকোকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদের স্কুল থেকে কিছুটা দূরে একটা হলর এন্ট্রি হয়। রুকিয়া ইচিকোকে একটা লাথি মেরে হলর সামনে তাকে ফেলে দেয়। নিশ্চয়ই রুকিয়া মনে মনে বলছে, যা তুই একাই মরে যা, আমি বেঁচে থাকি। এদিকে হল ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। ইচিকো সেটাকে ডজ করে। পরে আবার সে ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু হলর সাথে সে পারছিল না। হলটা সত্যি অনেক বেশি পাওয়ারফুল। এসব দেখে রুকিয়া বলে, অপদার্থ, এটাকে তুমি ফাইট করা বলো? এরকম এক দুইটা হলকে মারা তোমার জন্য বড় কোনো ব্যাপার না, তারপর তুমি এসব কি করছো? ইচিকো ইরিটেট হয়ে বলে, চুপ করো, তোমাকে বলতে হবে না আমি কি করব না করব। এদিকে হলটা আবারও তার উপর হামলা করে। ইচিকো সেগুলোকে আবারও ডজ করে। পরে যখন সে তার জান পাক্ত বের করতে যাবে, তখনই তার ভেতরে থাকা যে ইনার হলো আছে সে তাকে থামানোর চেষ্টা করে। হোয়াইট ইচিকো বলে, আমি তোমার অনেক কাছে চলে এসেছি। যদি এভাবে তোমার কাছে আসতে থাকি তাহলে একদিন তুমি ভ্যানিশ হয়ে যাবে। আর আমি কি করব জানো? আমি তোমার বডিকে পুরোপুরি কবজা করে নেব। ইন রিয়েলিটি ইচিকো আবারও তার সজ্ঞানে ফিরে আসে। রুকিয়া বলে, এরেঙ্কারের হাতে হেরে যাওয়ার পর তুমি একবারের জন্য সোলরিপার হওনি। তুমি আসলে কিসের ভয় পাও? ওরিহিমে সাদও ব্যথা পেয়েছে, তো কি হয়েছে? তুমি কি হেরে যেতে ভয় পাও, নাকি তুমি এটা ভয় পাও তুমি তোমার সাথীদেরকে রক্ষা করতে পারবে না, নাকি তুমি তোমার ভেতরে থাকা হলকে ভয় পাও? এসব শুনে ইচিকো বুঝতে পারছিল না সে কি বলবে। এদিকে রুকিয়া আবারও বলতে শুরু করে, তুমি যদি ভয় পাও তাহলে নিজেকে আরো বেশি শক্তিশালী বানাও। যদি তুমি তোমার সাথীদেরকে রক্ষা করতে না পারো তাহলে নিজের কাছে প্রমিস করো তুমি আরো বেশি শক্তিশালী হয়ে ওদেরকে রক্ষা করবে। আবার তোমার মধ্যে থাকা হলকে যদি তুমি ভয় পাও তাহলে নিজেকে আরো বেশি শক্তিশালী করো, যাতে করে তুমি তাকে ক্র্যাশ করতে পারো। যদি কেউ তোমাকে বিশ্বাস না করে তারপরও আমি তোমাকে বিশ্বাস করি, তুমি করতে পারবে। এসব শুনে ইচিকো অনেক বেশি মোটিভেট হয়ে যায়। সে তার জানপাক্ত বের করে তার স্পিরিচুয়াল প্রেশারও বাড়িয়ে দেয় আর হলটাকে অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ করে, যার জন্য হলটা সেখানেই শেষ হয়ে যায়। হলকে মেরে ফেলার পর ইচিকো আর রুকিয়া ওরিহিমের কাছে আসে। রুকিয়া ইচিকোকে ওরিহিমের কাছে মাফ চাওয়ায়, যাতে করে ইচিকো এসবের জন্য নিজেকে দোষ না দেয়, পরবর্তীতে সে যেন ওদের সবাইকে রক্ষা করতে পারে। এসব শুনে ওরিহিমে ব্লাশ করে আর সেখান থেকে চলে যায়। পরের সিনে কেইগো আর মিজুরোকে দেখানো হয়। কেইগোকে আমরা সবাই জানি সে অনেক বেশি কথা বলে, তার সাথে আবার মেয়েদের প্রতি অনেক বেশি দুর্বল। হঠাৎ মিজুরো শুনতে পায় ওদের ক্লাসের মধ্যে অনেক বেশি শব্দ হচ্ছে। এটা দেখে কেইগো চলে যায় ক্লাসে চেক করতে। ওখানে যাওয়ার পর সে রাঙ্গেকোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কেন খুশি হয়েছে বুঝতেই পারছেন। সো কেইগো কি করে, রাঙ্গেকোকে জড়িয়ে ধরতে আসে। রাঙ্গেকো তাকে নর্মাল একটা পাঞ্চ করে অজ্ঞান করে দেয়। পরে ওরা সেখান থেকে চলে যায়। স্কুল শেষ হওয়ার পর ইচিকো রুকিয়াকে নিয়ে তাদের বাড়িতে আসে। কোন রুকিয়াকে দেখে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরতে আসে। মানে সেও তো কেমন টাইপের আমরা ভালো করেই জানি। রুকিয়া তাকে লাথি পারে। রুকিয়া ইচিকোর রুম থেকে বলে এই ছোট রুমটা এখনো আগের মতোই আছে। এদিকে ইচিকোর বাবা আর তার যে ছোট বোনটা আছে ওরা গ্লাসের মাধ্যমে ইচিকোর রুমে কান পেতে শুনছিল যে ওরা কি বলছে না বলছে, কারণ এবার কিন্তু রুকিয়া একদম সরাসরি এসেছে। সো ওরা দুজন ভাবছে যে এই মেয়েটা হচ্ছে ইচিকোর গার্লফ্রেন্ড বা স্পেশাল কেউ। এসব দেখে কারিন বলে, তোমরা কি করছো? ওরা যখন বলে যে ইচিকো মেয়ে নিয়ে এসেছে, কারিন বলে এটা ভালো কথা, হয়তো তার কোনো বন্ধু। ওরা দুজন এটা বোঝানোর চেষ্টা করে যে না, সত্যি সত্যি এবার অন্যরকম একটা মেয়ে এসেছে। কারিন তো এই সব কিছুকে একদম না শুনে ওখান থেকে চলে যায়। কারণটা হচ্ছে কারিন যে আছে তার ধারণা মতে ইচিকো যদি ওরিহিমের লেভেলের কাউকে আনতে পারে তাহলে সে অবাক হবে। ইচিকো রুম থেকে বের হয়ে ওদেরকে বলে ওখান থেকে চলে যাওয়ার জন্য। পরে সে রুকিয়ার কাছে এসে জিজ্ঞেস করে এরেঙ্কারটা আসলে কি। রুকিয়া যখন এরেঙ্কারদের ব্যাপারে বলতেই যাবে তখনই কেউ একজন বলে ওঠে
1 মিনিট, আমরাও আসছি। ইচিকো দেখে তার রুমের যে উপরে থাকা লাইট আছে সেই লাইট ভেঙে ওরা 5 জনও সেখানে চলে এসেছে। এটা দেখে ইচিকো আরো বেশি ইরিটেট হয়ে যায়। ওরা এসব কিছু করছেটা কি? সবাই মিলে ইচিকোর রুমে জমা হয়েছে। প্রচন্ড ইরিটেট হয়ে ইচিকো জিজ্ঞেস করে ওরা এখানে কেন এসেছে। রেঞ্জি বলে এই মিশনটার জন্য স্পেশালি রোকেয়াকে বাছাই করা হয়েছে। তারপর আবার রেঞ্জি যেহেতু রোকেয়াকে চিনে তাই রেঞ্জিকে সিলেক্ট করা হয়েছে। আর বাকি যারা আছে ওরাও একজন আরেকজনকে চেনে, এই জন্য এখানে এসেছে। বেচারা ইচিকো এই সবকিছুর মধ্যে ফেসে গেছে। এসবের মধ্যে কিন্তু একটা ফানি সিনও হয়। কনজে আছে, সে রাঙ্গিকোকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তাকেও রোকেয়ার মতো জড়িয়ে ধরতে আসে। রাঙ্গিকো কি করে, তাকেও একটা পাঁচ মেরে দূরে পাঠিয়ে দেয়। অবভিয়াসলি সে একজন কমান্ডার, তার কাছে এই সবকিছু কোনো ব্যাপারই না। পরে রেঞ্জি বলে এরেঙ্কার হচ্ছে হলদের এমন একটা গ্রুপ যারা কিনা তাদের মাস্ক সরিয়ে একদম মানুষের মতো হয়ে যায়। তারপরও ওদের মাঝে অনেকেই আছে যারা কিনা এখনো পারফেক্ট হয়নি। ওরা সংখ্যায় অনেক কম, এমন না যে ওরা 100-200, ওরা হচ্ছে হাতে গোনা কিছু। কিন্তু যখন থেকে আইজিন ওদের সাথে মিলে গেছে তখন থেকে ওরা কি হয়েছে, পারফেক্ট হতে শুরু করেছে। রেঞ্জের বলা কথা মতো রোকেয়া কি করছিল, এগুলোকে ড্রয়িং করে ইচিকোকে বোঝানোর চেষ্টা করছিল, মানে সেম আগের মতো। সো এইসব দেখে ইচিকো বলে অনেক ভালো, এরকম ড্রয়িং দেখলে যে কেউ বুঝতে পারবে। এটা শুনে রোকেয়া এই কাজটা করে। এরই মধ্যে তোশিরো বলে কোনো একটা কারণে আইজিনের নজর তোমার উপর পড়েছে। এরেঙ্কাররা খুব জলদি ডেভেলপ হচ্ছে, এমন মনে হচ্ছে ম্যানসের থেকেও অনেক বড় কিছু বা অনেক পাওয়ারফুল কিছু একসাথে মিলিত হচ্ছে। ইচিকো জিজ্ঞেস করে ম্যানসের থেকেও পাওয়ারফুল? এখানে কি এমন কোনো হলো আছে যারা কিনা ম্যানসের থেকেও অনেক বেশি পাওয়ারফুল? ক্যাপ্টেন তোশিরো বলে অবশ্যই আছে। এখানে ম্যানসদের 3টা ক্লাস আছে। প্রথমটা হচ্ছে গিলিয়ান্স, যারা হচ্ছে ম্যানসদের সব থেকে লোয়েস্ট ক্লাস। ওরা সংখ্যায় অনেক, ওরা সবাই দেখতে একই রকম, আবার ওদের আচরণও একরকম। যেই বিশাল ম্যানসটা লিভিং ওয়ার্ল্ডে এসেছিল তাকে তুমি ফুট সোল্ডার বলতে পারো। মানে কি অবস্থা, এত বড় একটা ম্যানস এসেছিল তাকে নাকি ফুট সোল্ডার বলবে। এমনকি তার পেছনে আরো অনেক ম্যানসও ছিল। ইচিকো সেই বিশাল ম্যানসের কথা ভেবে বলে ওকে ফুট সোল্ডার মনে করব, তাও আবার এত বড় আর পাওয়ারফুল কে? এটা কি আদৌ সম্ভব? ক্যাপ্টেন তোশিরো আবারও বলতে শুরু করে ওদের সাইজ অনেক বেশি বড়, আবার ওদের মুভমেন্টও অনেক বেশি ফাস্ট। ওরা খুব সহজে একটা ক্যাপ্টেনকে মারতে পারে। এখন মেন সমস্যা হচ্ছে তারপরের লেভেল থেকে ম্যানসদের দ্বিতীয় যে লেভেলটা আছে তাদের নাম হচ্ছে আজুয়া। তারা গিলিয়ান্সদের থেকেও সাইজে অনেক ছোট, আবার সংখ্যায়ও অনেক কম, কিন্তু তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট। আবার গিলিয়ান্সদের থেকে অনেক না কয়েক গুণ বেশি পাওয়ারফুল। আজুয়া যারা আছে তারা গিলিয়ান্সদের অনেক বড় একটা টিমকে কন্ট্রোল করে। এর থেকেও ভয়ানক হচ্ছে 3 নাম্বার লেভেলে যারা আছে তারা, ওদেরকে বলা হয় ভাস্তো লর্ডেস। তারা হচ্ছে ম্যানসদের মধ্যে একদমই টপ ক্লাস। ওদের যে সাইজ আছে সেটা একদমই মানুষের মতো, ওদের সংখ্যাও একদমই কম। তবে আমি তোমাকে বলতে চাই ভাস্তো লর্ড যারা আছে তারা একজন ক্যাপ্টেনের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এমনকি কয়েকজন ক্যাপ্টেন মিলেও তাকে হারাতে পারবে না। তাদের সকল পাওয়ার আসে ম্যানসদের কাছ থেকে। তবে এখন আমরা এটা শিওর হয়ে বলতে পারছি আমাদের যে 3 জন ক্যাপ্টেন ছিল বর্তমানে তারা এই সকল ম্যানসদেরকে লিড করছে। এখন আইজিন যদি ভাস্তো লর্ডের থেকেও আরো বেশি পাওয়ার গেইন করে থাকে তাহলে ওরা খুব সহজেই সোল সোসাইটিকে ধ্বংস করতে পারবে। এইসব শুনে ওখানে থাকা সবাই অনেক বেশি শক হয়ে যায়। এপিসোডের একদম লাস্টে আলকিউরা আর ইয়ামিকে দেখানো হয় ওরা দুজন একটা আননোন জায়গাতে এসেছে। ওখানে কিছু মানুষের ছায়া দেখানো হয়, সরি মানুষ না, তবে ওদের সংখ্যা ছিল অনেক বেশি না, সবকিছু মিলিয়ে হয়তো 15-20 জন এরকম হতে পারে। তারপরও আমরা পরের এপিসোডে সব জানতে পারবো যে ওখানে কয়জন ছিল বা ওখানে কি কি কথা হচ্ছে। আমরা দেখি আইজিন যে আছে সে বড় একটা সিংহাসনে বসে আছে, আর তাকে দেখে ইয়ামি হাঁটু গেড়ে বসে বলে লর্ড আইজিন আমরা ফিরে এসেছি। আইজিন ওদেরকে ওয়েলকাম জানায়। আইজিন বলে এখন তোমরা তোমাদের 20 জন ভাইয়ের সামনে এটা বলো তোমরা হিউম্যান ওয়ার্ল্ডে গিয়ে কি অর্জন করে এসেছো। এই টুইস্ট দেখিয়ে ব্লিচের 115 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।